কত নিখুঁত ঘরদোর সাজানো, পুতুলের মতো বাচ্চা, হাজবেন্ড কোটি টাকা ইনকাম করে। ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট পার্সোনালিটি টাইপগুলো ব্যক্তির নিজের ব্যাপার, কিন্তু 50% রিলেশনশিপই সেই মুক্তির পথে হাঁটতে পারে না নানা বাস্তব কারণে। তার সঙ্গীর সত্তাটা শুষে নেয়, সেলফটা নষ্ট করে দেয়। সারাক্ষণ মানুষের সাথে হা হা হি হি করতে আপনার ক্লান্ত লাগে। তার মেজাজ খারাপ হবে স্ত্রী অসুস্থ হওয়ার কারণে, তার ট্যুর প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে সেই কারণে। নার্সিসিজমের পুরো প্রভাবই পড়ে সঙ্গীর ওপর বা পরিজনের ওপর। আসসালামু আলাইকুম। নার্সিসিজম একটা পার্সোনালিটি টাইপ, ঠিক যেমন ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট এক একটা পার্সোনালিটি টাইপ। কিন্তু সমস্যা হলো ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট পার্সোনালিটি টাইপগুলো ব্যক্তির নিজের ব্যাপার, তার সঙ্গীর ওপরে এর কোনো প্রভাব পড়ে না। কিন্তু নার্সিসিজমের পুরো প্রভাবই পড়ে সঙ্গীর ওপর বা পরিজনের ওপর, এবং সেটা ক্ষতিকারকভাবে। কারো স্বামী বা স্ত্রী যদি নার্সিসিস্টিক হয়, বা বাবা মায়ের কেউ যদি নার্সিসিস্টিক হয়, বা ভাই বোন সন্তানদের কেউ নার্সিসিস্টিক হয়, তার জীবনটা হবে তুষের আগুনের মতো, পুড়বেও না মরবেও না, ধিকি ধিকি জ্বলতে থাকবে। বলবেন মুক্তি কি নাই? হ্যাঁ আছে, কিন্তু 50% রিলেশনশিপই সেই মুক্তির পথে হাঁটতে পারে না নানা বাস্তব কারণে, সাথে ইমোশন তো আছেই। নার্সিসিস্টরা তাদের সঙ্গীকে ইমোশনালি ট্র্যাপড করে রাখে, বা বলা উচিত সঙ্গীরা ইমোশনালি ট্র্যাপড হয়, যে আচ্ছা আর একটু দেখি, একটু অপেক্ষা করি, এই তো বদলাচ্ছে, এই তো চেঞ্জ হচ্ছে। কিন্তু আসলে ওটা কোনো চেঞ্জ না, ওরা জাস্ট আপনাকে ভোলাবার জন্য নার্সিসিস্টের একটা সাময়িক জাল। মনোবিজ্ঞানীদের ভাষায় ট্রানজেকশনাল লাভ বা ট্রানজেকশনাল এমপ্যাথি। দুদিন অপেক্ষা করেন, দেখবেন ওই মুখোশ খুলে পড়েছে। কারণ নার্সিসিস্টরা বদলায় না। পৃথিবীর সব কিছু বদলাতে পারে, নার্সিসিস্টরা বদলাবে না। আলোচনায় ঢোকার আগে একটু বলে নিই, নার্সিসিজম আসলে একটা পার্সোনালিটি স্টাইল, এটা কোনো ডায়াগনোসিস না। অন্যদিকে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার হলো একটা ডায়াগনোসিস বা মানসিক সমস্যা, যা একজন ক্লিনিশিয়ান দ্বারা শনাক্ত হতে হয়। কাজেই এই ভিডিও দেখেই আপনি যদি নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার স্পট করতে শুরু করেন, তাহলে সেটা অসঠিক হবে। তাছাড়া আমি কোনো সাইকোলজিস্ট না, কাউন্সিলরও না। আজকের আলোচনাটা আমি তৈরি করেছি প্রখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর রমণী দুর্বাসুলা, যাকে নার্সিসিজম গবেষণায় পৃথিবীর 1 নম্বর মানুষ মনে করা হয়, তারই ইটস নট ইউ আইডেন্টিফাইং অ্যান্ড হিলিং ফ্রম নার্সিসিস্টিক পিপল অবলম্বনে। নার্সিসিস্টের কয়েকটা বৈশিষ্ট্যকে ডক্টর রমণী আইডেন্টিফাই করেছেন। আমি বৈশিষ্ট্যগুলো বলার সাথে সাথে একটা করে উদাহরণও দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা নিজেদের জীবনের সাথে মেলাতে পারেন। গ্র্যান্ডিওসিটি অ্যান্ড অ্যারোগ্যান্স, মানে নিজেকে বড় ভাবা এবং আত্ম অহংকার। নিজেকে বড় ভাবা দোষের না, একজন আত্মবিশ্বাসী মানুষও নিজেকে বড় ভাবেন, কিন্তু নার্সিসিস্টের নিজেকে বড় ভাবা আর আত্মবিশ্বাসী নিজেকে বড় ভাবার মধ্যে পার্থক্য হলো, নার্সিসিস্ট বাকি সবাইকে বাতিল করে দেয়, সবাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, ছোট করে। যত বড় আর সম্মানিতই হোক, নার্সিসিস্ট তারও কিছু না কিছু ত্রুটি খুঁজে বার করবেই। এদের সাথে যারা থাকে তারা খুব হীনমন্যতায় ভোগে, কারণ সঙ্গীর ছোটোখাটো প্রতিটা বিষয় নিয়েই তাকে খোঁটা দেয়া, ছোট করা, লোকসম্মুখে অপমান করা নার্সিসিস্টের দৈনন্দিন স্বভাব। এবং এটার জন্য তারা দুঃখিতও হয় না, বরং এটা করেই তারা তাদের গ্র্যান্ডিওসিটি বা আত্ম অহংকারকে উঁচু করে। নার্সিসিস্টরা সবসময় একটা ইনফ্লেটেড স্টেট অফ সেলফ ইম্পর্টেন্সের মধ্যে থাকে। অফিসের মিটিংয়ে তাকে কথা বলতে দেন, ব্যাবলারের মতো সে বলতেই থাকবে, আগের অফিসে এটা করেছে, সেটা করেছে, এটা উড়িয়ে দিয়েছে, সেটা ঘুরিয়ে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন এই অফিসে কি করবেন আর কথা নাই। এরা সবসময় সমাজের উঁচু তলা এবং বিশেষ মানুষদের সাথে মিশতে চায়। কোনো গেট টুগেদারে গেলে দেখবেন সাধারণ অতিথিদের চেয়ে ক্ষমতাবান প্রভাবশালী অতিথিদের পেছনে এরা ঘুরঘুর করতে থাকে। এরা কী পরিমাণ আত্মগর্বী সেটার একটা ইন্টারেস্টিং স্টোরি শুনেছিলাম এক আমেরিকান অ্যাটর্নির কাছে। অ্যাটর্নি একজন মহিলা, নার্সিসিস্টিক রিলেশনগুলোর ডিভোর্স সেটেলমেন্ট করার ব্যাপারে তিনি খুব সফল। তো তার এক মক্কেল ডিভোর্স সু করেছে,
হাজব্যান্ড বিশাল ধনী, আমেরিকায় তো ডিভোর্স হলে স্বামী স্ত্রীর মধ্যে প্রপার্টি ভাগাভাগি হয়, আমাদের মতো এক কাপড়ে বিদায় করে দেয়া এসব ওখানে চলে না। তো ডিভোর্স সেটেলমেন্টে মহিলা মানে স্ত্রী কম্পেনসেশন পাবে $2 মিলিয়ন, মানে আমাদের টাকায় 24.5 কোটি টাকার মতো। এবং স্বামীও রাজি হয়েছে যে দেবে, মানে একেবারে না, ভেঙে ভেঙে দেবে। তো স্ত্রী বুঝতে পেরেছে এই যে ভেঙে ভেঙে দেবে, এই দেয়ার মধ্য দিয়ে তাকে কন্টিনিউয়াস একটা পেইনের মধ্যে রাখবে স্বামী। আর তাছাড়া তার মনটাও খুব ভেঙে গেছিল। তো একদিন উনি রেবেকা জাং মানে সেই অ্যাটর্নিকে ডেকে বললেন যে দেখুন, আমি এই টাকাটা মাফ করে দিতে পারি যদি ও, মানে তার স্বামীর কথা বলছে, এক্স হাজব্যান্ড, আমার কাছে আপনাদের সবার সামনে মাফ চায়। তো রেবেকা জাং তো বিস্মিত, মানে এতগুলো টাকা আপনি হাতছাড়া করবেন? মহিলা বললেন যে টাকা দিয়ে কি করব? যেই ক্ষত সে আমার মনে তৈরি করেছে তা কি টাকা দিয়ে মুছবে? আপনি তার সাথে কথা বলেন। রেবেকা জাং তো রাতের বেলায় চলে গেলেন সেই স্বামীর কাছে, তাকে খুলে বললেন যে এই ব্যাপার, আপনার স্ত্রী তো বলছে আর টাকা লাগবে না যদি আপনি এই করেন। সে তো সাথে সাথে লাফ দিয়ে উঠেছে, কি কত বড় সাহস তার, আমাকে ক্ষমা চাইতে বলে, ও বরং ক্ষমা চাইবে আমার কাছে, এই বলে চিল্লাচিল্লি শুরু করে দিল। তো রেবেকা জাং বললেন শেষ পর্যন্ত ওই 2 মিলিয়নই রফা হলো, যদিও কয়েক কিস্তির পর মহিলা আর ওই টাকা নিয়ে কোনো দাবি দাওয়া জানায়নি, কারণ টাকাটা দিত যে প্রক্রিয়ায় সেটাও একটা পেইনফুল অপমানকর প্রক্রিয়া। তার চেয়ে সেই মহিলা তার নিজের মতো করে বাঁচতে চেয়ে ওই স্টেট ছেড়েই চলে গেল। ল্যাক অফ এমপ্যাথি, সমমর্মিতার অভাব। কেউ কেউ নার্সিসিস্টদের সমমর্মিতাহীন বলে, তবে ডক্টর রমনী মনে করেন নার্সিসিস্টরা সমমর্মিতাহীন না। তাদের সমমর্মিতা আছে, কিন্তু সেটা ওঠানামা করে, অবস্থার সাথে সাথে সেটা বদলায়। যেমন একজন নার্সিসিস্ট হয়তো যেদিন তার মুড হলো, অফিসে ভালো কিছু হয়েছে, সেদিন বাসায় এসে স্ত্রীর মুখ মলিন দেখে হয়তো জিজ্ঞেস করলো, জান তোমার মুখটা বিষণ্ণ কেন, অফিসে কোনো ঝামেলা, বলো আমাকে বলো। স্ত্রী বেচারা তো অবাক, মনে মনে লজ্জিত, ইস কত ভালো আমার স্বামী, শুধু শুধু মানুষটাকে ভুল বুঝি, আর রাগ করব না এখন থেকে। ব্যাস, এটা হলো বুধবারের ঘটনা। কিন্তু রোববার দেখা গেল নার্সিসিস্টের মুড ভালো নেই, অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে। তো স্ত্রী বেচারা ভাবলো সেদিনের মতো আজকেও তার স্বামীর সঙ্গে কিছু শেয়ার করবে। গেল কথা বলতে, অমনি হুঙ্কার, কি আমার ঝামেলায় বাঁচি না, উনি আসছে ওনার অফিসের ঝামেলা নিয়ে আমাকে ভরাতে, যা তোর চুলায়, অত ভেজাল হলে দে না চাকরিটা ছেড়ে, কে বলেছে করতে, সংসারে সব কিছুতে আমিই দেখছি। ব্যাস, স্ত্রী বেচারা তো আহাম্মক হয়ে গেল, এই না সেদিন কত মিষ্টি করে বলল, আর আজ কেমন গর্জে উঠেছে। আসলে নার্সিসিস্টরা জানে যে মানুষ সমমর্মিতা পছন্দ করে, সমমর্মী মানুষের প্রতি মানুষ আকৃষ্ট হয়, তাই তারা এই টোপটাকে কাজে লাগায় তাদের প্রয়োজন মেটাবার জন্যে। মনোবিজ্ঞানীরা এটাকে ট্রানজ্যাকশনাল এমপ্যাথি বলেন, মানে পাওয়া দেওয়ার সম্পর্ক। আদারওয়াইজ নার্সিসিস্টরা অন্যের প্রয়োজন, পছন্দ অপছন্দ, সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগা, এসব ব্যাপারে একদম অনুভূতিহীন। সঙ্গীরা তাদের কাছে স্রেফ প্রয়োজন পূরণের একটা উপকরণ। আমরা যেমন একটা চায়ের কাপ খুঁজি জাস্ট যখন চা খাওয়ার প্রয়োজন হয়, বা পানির মগটা বের করি শুধু পানি খাওয়ার সময়, নার্সিসিস্টরাও তাদের সঙ্গীকে পোছে শুধু তাদের প্রয়োজনের সময়। প্রয়োজন শেষ, সে আপনার দিকে ফিরেও তাকাবে না। যেমন কোনো নার্সিসিস্টের যদি বিচ্ছেদ হয়, মানে স্ত্রী বা স্বামী তাকে ছেড়ে যায়, সে ইমিডিয়েটলি তার চেয়ে সুন্দর, তার চেয়ে আকর্ষণীয় সঙ্গী খুঁজে বের করে ফেলে, এবং আগের জীবনের কোনো স্মৃতি, কোনো আবেগ তাদের তাড়িত করে না। ওদিকে ভুক্তভোগী সঙ্গী হয়তো তখনও তাকে ভেবে চলেছে। নার্সিসিস্টরা খুব আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়। যেমন স্ত্রীর অসুখ হলে নার্সিসিস্ট স্বামী তার স্ত্রীর অসুখ নিয়ে চিন্তা করবে না, বরং তার মেজাজ খারাপ হবে স্ত্রী অসুস্থ হওয়ার কারণে, তার ট্যুর প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে সেই কারণে। ক্রনিক সেন্স অফ এন্টাইটেলমেন্ট। ক্রনিক সেন্স অফ এন্টাইটেলমেন্ট মানে সবসময় নিজেকে বিশেষ সুবিধা, বিশেষ সুযোগ পাওয়ার যোগ্য বলে মনে করা। যেমন রেস্টুরেন্টে গেলে নার্সিসিস্টরা চায় বেয়ারারা যেন সবাই তাকে হুজুর হুজুর করে, সেটা যদি তারা না করে পান থেকে চুন খসলেই চড়া হয়। আসলে নার্সিসিস্টরা তাদের ক্ষমতাটা দেখায় দুর্বলের ওপর, যে তাকে টক ব্যাক করতে পারবে না। ওয়েটার ইজি টার্গেট, রিক্সাওয়ালা ইজি টার্গেট, গৃহকর্মী ইজি টার্গেট,
এবং স্পাউস ইজি টার্গেট, এবং খুব নাকুচু স্বভাবের লোক হয়। বাসার কাজ করা, স্ত্রীকে সাহায্য করা, বাচ্চাদের জন্য কোনো হেল্প করা, ধরেন ডায়াপার পরানো, এসবকে এরা খুব নিচু কাজ বলে মনে করে। আমি একজনকে চিনতাম, তার নিজের টিফিন বক্সটা পর্যন্ত সে নিজের হাতে নিত না, নিচে গিয়ে তার ড্রাইভারের হাতে দিয়ে আসতে হতো। প্রথম যেদিন তার এই আচরণ দেখি, আমি কয়েকবারই তার হাতে ওটা দিতে যাচ্ছিলাম, কিন্তু দেখি সে নেয় না। এখন আমি তো বুঝতে পারছি না, কারণ আমার মাথায় তো ঘুণাক্ষরেও এই চিন্তা আসেনি যে একটা 300 গ্রামের প্যাকেট হাতে নেয়াকে কেউ সম্মানহানিকর মনে করতে পারে। নার্সিসিস্টরা খুব রিঅ্যাক্টিভ হয়, নিজেদের কোনো সমালোচনা এরা নিতে পারে না। আপনি যদি শুধু এটুকু বলেন যে আমার মনে হচ্ছে প্যারাগ্রাফটা আরেকটু এরকম হলে ভালো হয়, এটুকুও নার্সিসিস্ট সহ্য করতে পারবে না। ক্ষেপে উঠবে, কথায় কথায় মাইন্ড করবে, কথায় কথায় রেগে উঠবে। নিজেকে বিশেষ কিছু ভাবার কারণে তারা মনে করে পৃথিবীর সবাই বোধহয় তাকে হিংসা করে। হয়তো আপাত খুবই নিরীহ একটা কমেন্ট কেউ করেছে, কিন্তু একজন নার্সিসিস্টের কানে ওটা ধরা পড়বে, এই তো দেখছো, বলছি না আমাকে সে দেখতে পারে না, হিংসা করে, নাইলে এই কথা সে কেমনে বলে। এক্সেসিভ নিড ফর অ্যাডমাইরেশন অর ভ্যালিডেশন। নার্সিসিস্টরা প্রশংসার পাগল। আপনি কন্টিনিউয়াস তার প্রশংসা করে যান, যৌক্তিক অযৌক্তিক, সে তাতেই খুশি। আর প্রশংসা পাওয়ার জন্যে লোক দেখানো অনেক কাজও এরা করে। আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে নার্সিসিস্টদের তো পোয়া বারো। অ্যাডমাইরেশন আর ভ্যালিডেশন পাওয়ার জন্যে বাইরে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই নিজের নিখুঁত সব ইমেজারি দিতে থাকে আর মানুষকে হীনমন্যতায় ভোগায়। আমার এক আত্মীয় আছে, সে ঘর গোছাতে পছন্দ করে, তো তার কাছে প্রায়ই শুনি ফেসবুক, ইনস্টার সেই তথাকথিত ইনফ্লুয়েন্সারদের কথা। কত নিখুঁত ঘরদোর সাজানো, পুতুলের মতো বাচ্চা, হাজবেন্ড কোটি টাকা ইনকাম করে। সে যখন এসে এসব গল্প করে, আমি আমার আত্মীয়াকে জিজ্ঞেস করেছি, আচ্ছা তুমি কি এগুলো বিশ্বাস করো? তার জীবনে কোনো দুঃখ নেই, কোনো ফেলিয়ার নাই, হাজবেন্ডের সাথে ঝগড়া হয় না, বাচ্চার অসুখ বিসুখ হয় না, স্কুল থেকে বাচ্চার নামে রিপোর্ট আসে না, এগুলো তো জীবনের খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওই মহিলা দেখাচ্ছে তার জীবন, তার সংসার, এটা তো অস্বাভাবিক। কিন্তু আমার বুঝে আর কি হবে, কারণ আমি তো ইনফ্লুয়েন্সার না। নার্সিসিস্টদের সামনে আপনি কখনো আপনার গল্প বলতে পারবেন না, আপনার মুখ থেকে কথা কেড়ে নিয়ে সে বলবে। ধরেন আপনি বললেন, জানেন ভাইয়া আমি তো ইস্তাম্বুল বেড়াতে গেছিলাম, সে সাথে সাথে মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলবে, ও রাবিয়া আপা, টার্কির কথা বলতেছেন, তাইলে শুনেন আমার ইউনিভার্সিটিতে ছিল এক টার্কিশ, এই শুরু হয়ে গেল নার্সিসিস্টের গল্প। কোথায় ইস্তাম্বুল আর কোথায় তার ইউনিভার্সিটির টার্কিশ বন্ধু? হয়তো এটা পুরাই ব্লাফ, বন্ধু ফন্ধু কিচ্ছু না, কিন্তু কেন বলল? ওই যে তাকে মনোযোগের কেন্দ্রে থাকতে হবে। রিজিড পার্সোনালিটি। সমস্ত পার্সোনালিটির মধ্যে নার্সিসিস্টটা হলো সবচেয়ে রিজিড, ইনফ্লেক্সিবল, ডিসএগ্রিয়েবল পার্সোনালিটি। ডক্টর রমনী এটাকে সিমেন্টের সাথে তুলনা করেছেন। সিমেন্ট যেমন একবার জমাট বেঁধে গেলে এর ভেতরে কিছু ঢোকানো যায় না, নার্সিসিস্টিকরাও তেমনি। যে কারণে বলা হয় নার্সিসিস্টরা বদলাতে পারে না। আপনি যত কিছুই করেন সে বদলাবে না। আসলে পার্সোনালিটি বদলানো অত সহজও না। ধরেন আপনি একজন ইন্ট্রোভার্ট, সারাক্ষণ মানুষের সাথে হা হা হি হি করতে আপনার ক্লান্ত লাগে। এখন আপনাকে যদি প্রত্যেক দিনই পার্টিতে আর দাওয়াতে যেতে হয়, গাদা গাদা মানুষের সাথে হা হা হি হি করে কথা বলতে হয়, আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন? আপনি তো এক্সহস্টেড আর ড্রেইনড ফিল করবেন। এক পর্যায়ে আপনি বলবেন, আমি আর পারবো না, গোল্লায় যাক সব, আমি আমার মতো থাকবো। তো আপনি যদি আপনার এই ইন্ট্রোভার্টেডনেস থেকে বেরোতে না পারেন, সামান্য দাওয়াতে যাওয়ার চাপ নিতে না পারেন, তাহলে একজন নার্সিসিস্ট রাতারাতি বদলে যাবে এই আশা কিভাবে করেন? নার্সিসিস্টিক পার্সোনালিটিটাই হচ্ছে আসলে একটা ম্যাল অ্যাডাপটিভ পার্সোনালিটি। মানুষের সাথে এরা মানিয়ে চলতে পারে না। এমনকি থেরাপিস্টের কাছে গিয়েও খুব একটা লাভ হয় না। দেখা যায় থেরাপির মাধ্যমে যখন খুব ছোট ছোট মাইক্রো চেঞ্জগুলো হতে শুরু করেছে, এরা তখনই থেরাপি কুইট করছে। ডক্টর রমনী তার এক কেসের কথা বলেছেন। মেয়েটার হাজব্যান্ড ছিল নার্সিসিস্টিক, কিন্তু মেয়েটা আশা করত যে তার স্বামী বদলাবে, তার পক্ষে সম্ভব এমন সব কিছু সে করছিল। ডক্টর রমনী বলেছেন, লাভ নেই কোনো, তোমার স্বামী বদলাবে না।
তার চেয়ে বরং তোমার এই এনার্জিটা ব্যয় করো তোমার পার্সোনাল ডেভেলপমেন্টে। নিজের মতো কিছু একটা করো, নিজের পায়ে দাঁড়াও। কিন্তু নার্সিসিস্টদের সঙ্গীদের যা হয়, এটা নিয়ে আগামী পর্বে আমরা আরও কথা বলবো। নার্সিসিস্টের প্রতি তার সঙ্গীরা এক ধরনের ব্যাখ্যাতীত সমীহ বোধ করে, মুগ্ধতা থাকে, লাভ হেট রিলেশন থাকে। এবং মেয়েটা তাই হলো, মেয়েটাও ছাড়লো না, এক পর্যায়ে থেরাপিও বন্ধ করে দিল। ডক্টর রমনী বলেছেন 15 বছর পর মেয়েটা তাকে মেইল করেছে যে ম্যাডাম, আমার কিছুই বদলায়নি, স্বামী আগের মতোই আছে, মাঝখান থেকে আমাদের ছেলেটা মানসিক রোগী হয়ে গেছে, ওকে এখন আমরা মেন্টাল অ্যাসাইলামে রেখেছি। তাহলে নার্সিসিজমের 5টি কোর পিলার হলো: 1, হামবড়া বা অহংকারী; 2, সমমর্মিতার অভাব বা স্বার্থপরতা; 3, নিজেকে খুব বিশেষ কিছু ভাবা; 4, প্রশংসা বা স্তুতি পাওয়া; 5, শক্ত, পরিবর্তনে অনাগ্রহী ব্যক্তিত্ব। ডক্টর রমনী বলছেন নার্সিসিস্টদের এই সব কয়টির মূলে আছে তার খুব ভেতরের ফিলিংস অফ ইনসিকিউরিটি বা অনিশ্চয়তাবোধ। অনিশ্চয়তাবোধটাকে ঢাকতেই সে এত সব কিছু করে। বলতে পারেন একটা ক্রনিক সেন্স অফ শেমফুলনেস বা লজ্জা। এই যে অহংকার, এই যে হামবড়া, নিজেকে বিশেষ ভাবা, বদলাতে না চাওয়া, এগুলো সবই তার এই ভেতরের ইনসিকিউরিটি এবং শেমফুলনেসের কারণে। এছাড়া তিনি আরও কয়েকটি কৌশলের কথা বলেছেন যা নার্সিসিস্টরা তাদের সঙ্গীদের নিয়ন্ত্রণ ও শোষণ করার জন্য ব্যবহার করে। একটা হচ্ছে লাভ বোমিং। সম্পর্কের শুরুতে একজন নার্সিসিস্ট তার সঙ্গীকে মুগ্ধ করার জন্যে যখন তীব্র মনোযোগ, অতিরিক্ত প্রশংসা এবং উপহারের বন্যায় ভাসিয়ে দিতে চায়, তখন সেটাকে বলে লাভ বোমিং। এটা নিয়ে পরে কখনো আরও বিস্তারিত আলোচনা করা যাবে যে কিভাবে লাভ বোমিং হয়, কারা এর শিকার হয়, কিভাবে সচেতন থাকতে হবে ইত্যাদি। আজকে শুধু এটুকু বলি যে যদি দেখেন পরিচয়ের 12 ঘন্টার মধ্যেই আপনাকে মেসেজের বন্যায় ভাসিয়ে দিচ্ছে, ও মাই কুইন, এতদিন কোথায় ছিলে, তুমি আমার পারফেক্ট সোলমেট, আমাকে আমার জীবনের একমাত্র ভালোবাসা, তোমাকে ছাড়া আমি বাঁচব না, ইত্যাদি ইত্যাদি, বুঝবেন ঝামেলা আছে। কারণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো সকালে উঠেই ক্রেজি সব মেসেজ পাঠাতে থাকবে না। হাই সুইটি, কখন ঘুম থেকে উঠেছো, নাস্তা কী খেলে, দুপুরে বলবে ডিয়ার লাভ, আমি তো কাজে মন দিতে পারছি না, সারাক্ষণ তোমার কথাই মনে আসছে, রাতে বলবে তোমাকে ছাড়া ঘুম আসছে না। বুঝতে হবে তার মতলব খারাপ, আপনাকে মুগ্ধ করে তার প্রতি আপনাকে আসক্ত করতে চাইছে। কিন্তু বেশিরভাগ সঙ্গী এটা বুঝতে পারে না, আর এখানেই নার্সিসিস্টদের মুনশিয়ানা। নার্সিসিস্টরা সাধারণত চার্মিং, কারিশম্যাটিক আর ইন্টারেস্টিং হয়। তারা আত্মবিশ্বাসী হয়, তাদের ক্রিডেনশিয়ালস ভালো থাকে, টাকা পয়সা থাকে, ভালো চাকরি করে, ক্ষমতা বা প্রভাব থাকে, আর এগুলো সবই মানুষের আকৃষ্ট হবার জন্যে যথেষ্ট। তার উপর লাভ বোমিং অ্যাপ্লাই করে যখন, তখন আর যায় কোথায়, সুর করে এসে ফাঁদে ঢোকে সঙ্গী, ব্যাস, এরপর নার্সিসিস্ট তার মুখোশ খোলে। ডক্টর রমনী দ্বিতীয় যে আরেকটি কৌশলের কথা বলেছেন যা নার্সিসিস্টরা তাদের সঙ্গীর ওপর প্রয়োগ করে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। ট্রায়াঙ্গুলেশনকে বাংলায় আমরা বলতে পারি প্যাচ লাগানো। নার্সিসিস্টরা প্যাচ লাগাতে ওস্তাদ। ধরেন একটা অফিসে একজন নার্সিসিস্ট আছে, এখন কাজকর্মে তো তার মন নেই, সে ভুগছে সাইকোলজিক্যাল ডায়রিয়ায়। ডায়রিয়া হলে মানুষ যেমন সারাক্ষণ টয়লেটের কথা চিন্তা করে, নার্সিসিস্টও সারাক্ষণ তার ভ্যালিডেশন, তার গ্র্যান্ডিওসিটি, কাকে ছোট করে নিজেকে বড় করবে, এসব চিন্তায় বুঁদ থাকে। ফলে যা হওয়ার তাই হয়। অফিসে তার অবস্থা খুব একটা ভালো থাকে না, প্রমোশন নাই, ইনক্রিমেন্ট নাই। এখন তার এই ফ্রাস্ট্রেশন সে ঢালে টিমের ওপরে, শুরু করে বসের বদনাম দিয়ে, কিন্তু খুব ইনোসেন্টলি। একজন একজন করে টিমমেটের মন বিষাতে থাকে। যখন পর্যাপ্ত বিষানো হয়ে যায়, তখন শুরু হয় খেলা। টিমমেটরা তখন বসের সাথে, নিজেরা নিজেদের সাথে ঝামেলা শুরু করে। আর এ সব কিছুকে দূর থেকে একজন পাপেটিয়ারের মতো দেখতে থাকে নার্সিসিস্ট। পাপেটিয়ারদের চেনেন তো? পাপেট শোতে আমরা তো পুতুলদের দেখি, কিন্তু পর্দার আড়াল থেকে তাদেরকে কে নাড়ায়? পাপেটিয়ার। এবং এটা ফ্যামিলিতেও হয়। আমার এক আত্মীয় আছে, সে নার্সিসিস্ট না, কিন্তু ট্রায়াঙ্গুলেশনে ওস্তাদ। এক বোনকে একটা কিছু বলবে, এটা ভাই বলেছে, তো শুনেই তো বোন তেলে বেগুনে জ্বলে উঠেছে।
দুদিন পর আবার ভাইকে গিয়ে বলবে, জানো তোমার বোন তো তোমার স্ত্রীকে নিয়ে এসব বলেছে। ভাই গেল ক্ষেপে। আবার আরেক ভাইকে গিয়ে সে হয়তো এই দুজনের ব্যাপারেই খেপিয়ে দিল। শেষ পর্যন্ত জল অনেক ঘোলা হওয়ার পরে জানা গেল যে আসলে যে কথা দিয়ে এত ঝামেলার সূত্রপাত সেরকম কোনো কথাই হয়নি। কয়েকবার এরকম হওয়ার পরে আমি তাদেরকে বলেছি যে এরপর তোমরা তার কাছ থেকে কিছু শুনলে সরাসরি নিজেদের মধ্যে কথা বলে ভেরিফাই করে নেবে যে আসলে এরকম কিছু ঘটেছে কিনা। আরেকটি কৌশল হচ্ছে গ্যাসলাইটিং। গ্যাসলাইটিং নার্সিসিস্টদের ব্যবহৃত একটা নীরব মানসিক নির্যাতন কৌশল। এটা দিয়ে তারা তাদের সঙ্গীর মানসিক অবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কি করে তারা? ধরেন সঙ্গীর সাথে কিছু একটা নিয়ে ঝামেলা হলো, সঙ্গী তো ইমোশনাল হয়ে তার কিছুটা আউটবার্স্টও করলো, হয়তো কাঁদলো বা চিৎকার চেঁচামেচি করলো। নার্সিসিস্ট তখন করবে কি, মুখ পুছে অস্বীকার করবে যে এরকম কিচ্ছু সে বলেনি। এখন এটা কি তারা ইচ্ছে করে করে নাকি আসলেই তারা ভুলে যায়? এটা নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে বিতর্ক আছে। একদল বলেন তারা ইচ্ছে করে বলে, আরেক দল বলেন তারা আসলে মনে রাখতে পারে না যে তারা বলেছিল। এখন নার্সিসিস্টের কাহিনী যেটাই হোক, বেচারা সঙ্গী তো কনফিউজড। মানে কি, এইমাত্রই না কথাগুলো বলল, জলজ্জান্ত কথাগুলো এর মধ্যেই মিথ্যা হয়ে গেল। এখন সে ভুলেছে না আমি ভুলেছি, তার মধ্যে শুরু হয় কনফিউশন। স্মৃতিশক্তি নিয়ে কনফিউশন, এলিগেশন নিয়ে কনফিউশন। একটা বাস্তব উদাহরণ দেই। এক নবপরিণীতা স্ত্রীকে তার নার্সিসিস্ট স্বামী বিয়ের পরপরই কন্টিনিউয়াস খোঁটা দিচ্ছে, তার ফ্যামিলি নিয়ে, মা বাবাকে নিয়ে, ভাই বোনদের নিয়ে, এমনকি মেয়েটার শরীর নিয়ে। এটা ভালো না, ওটা ভালো না, অমুকের মতো হতে পারো না, মানে মিনিমাইজেশন নার্সিসিস্টরা যেটা করে। এখন বিয়ের পরপর তো মেয়েরা এমনিই একটু বেশি নার্ভাস থাকে, তার উপর স্বামীর কনস্ট্যান্ট ক্রিটিসিজম। মেয়েটারও কিছু ভুলভাল হতে লাগলো। ছেলেটা তাকে বোঝাতো, দেখো তোমার শরীর নিয়ে আমি যা বলছি তা তোমার ভালোর জন্যেই, তুমি যাতে আরও আকর্ষণীয় হও, সুন্দর হও, পরিপাটি হও ইত্যাদি। মেয়েটা ভাবতে লাগলো, আচ্ছা আমার স্বামী তো ঠিকই বলেছে, সত্যিই তো আমি কেমন গাইয়ার মতো থাকি, গায়ে গন্ধ, চুল এলোমেলো, এগুলোর কারণেই তো আমার হাজব্যান্ডের মাথা হেট হচ্ছে, তার আত্মীয়দের সামনে আমাকে প্রেজেন্টেবল করতে পারছে না। আচ্ছা আমার এগুলো বদলানো দরকার। মানে নার্সিসিস্টরা তার সঙ্গীর সত্তাটা শুষে নেয়, সেলফটা নষ্ট করে দেয়, এমনভাবে ব্রেন ওয়াশ করে যে একটা পর্যায়ে সঙ্গী তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়েই সন্দেহ করতে শুরু করে। আমি ঠিক আছি তো, আমার কোনো মানসিক সমস্যা নেই তো। এই কারণেই ডক্টর রমনী বইটার নাম দিয়েছেন ইটস নট ইউ, মানে আপনি না। নার্সিসিস্টের সাথে থেকে আপনার হয়তো মনে হচ্ছে সমস্যা আপনি, কিন্তু এটা সত্যি না। সমস্যা আপনার নার্সিসিস্ট সঙ্গী, আপনি না। মোটামুটি এই কয়টাই হলো নার্সিসিস্টিকদের বৈশিষ্ট্য। তবে একটা জিনিস মনে রাখা জরুরি, এই বৈশিষ্ট্যগুলোর এক বা একাধিকটা থাকলেই যে একজন নার্সিসিস্টিক হবে তা কিন্তু না। ডক্টর রমনী স্যুপের উদাহরণ দিয়েছেন, যেমন স্যুপ রান্না করতে গাজর লাগে, স্যালারি লাগে মানে পাথুনি শাক লাগে, চিকেন ব্রথ লাগে, কর্নফ্লাওয়ার লাগে, কাঁচামরিচ, পেঁয়াজ লাগে, অনেকে মাশরুম দেয়। এই সব জিনিস দিয়ে যেমন একটা স্যুপ হয় তার আগে না, তেমনি একজনের মধ্যে শুধু গ্র্যান্ডিওসিটি আছে, ইনস্টাগ্রামে খালি নিজের ছবি পোস্ট করে, আপনি তাকে ট্যাগ দিয়ে দিলেন, নার্সিসিস্ট হবে না। বা অনেকে বাই পার্সোনালিটি একটু কম সিম্প্যাথেটিক, কম এমপ্যাথেটিক, মানে সেলফিশ, তার মানেই যে সে নার্সিসিস্টিক তা নাও হতে পারে। আর নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার তো আরও সিরিয়াস, রীতিমতো ক্লিনিক্যাল ডায়াগনোসিস করাতে হয়। আমি বা আপনি রায় দিয়ে দিলে হবে না, এটার জন্য সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট লাগবে, যিনি পরীক্ষা করে মত দেবেন। তবে নার্সিসিস্টিক পার্সোনালিটি আছে, ডক্টর রমনী বলেন, জনসংখ্যার 20% এই পার্সোনালিটির, মানে প্রতি 5 জনে 1 জন, সংখ্যাটা কিন্তু কম না। এবং কিছু কিছু কালচার যেমন পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই প্রবণতা বেশি। এবং খুবই গুরুত্বপূর্ণ, নার্সিসিস্টিকরা জন্মগতভাবে নার্সিসিস্টিক না, এটা হয় তাদের বেড়ে ওঠার পরিবেশ, কালচার, প্যারেন্টিং ইত্যাদির ওপরে। আগামী পর্বে আমরা আলোচনা করব একজন নার্সিসিস্ট সঙ্গী থাকলে আপনার ওপর কী প্রভাব পড়ে আর সেটাকে এড়াবেনই বা কীভাবে।
সে পর্যন্ত বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে রিকোয়েস্ট করতে চাই, এই এপিসোডটা যদি মনে করেন আপনার এমন কোনো পরিচিতকে পাঠানো দরকার যে হয়তো এরকম কোনো সঙ্গীর শিকার হয়ে আছে, আপনি তার জন্য কিছু করতেও পারছেন না, অ্যাটলিস্ট সে যাতে বুঝতে পারে তার সঙ্গীকে, তা দিয়ে হয়তো তার কোনো হেল্প হতে পারে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।